বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় স্টুডেন্টস, সবাইকে পদার্থবিজ্ঞান অনলাইন ক্লাসে স্বাগতম। আমি কপিল মোহাম্মদ কায়সার আলম, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা। এর আগেও আমি তোমাদেরকে একটি লেকচার দিয়ে পরিচয় দিয়েছিলাম। তো আজকে আমি আবার একটি নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের এই চ্যাপ্টারটির নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তো স্টুডেন্টস, বল কাকে বলে এই সংজ্ঞাটা দ্বারা এই চ্যাপ্টারটা শুরু করব। চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। তাহলে আমাদের বল কাকে বলে এটা খুব ভালোভাবে জানতে হবে এবং বুঝতে হবে। পুরো চ্যাপ্টারটাই আসলে বলকে নিয়ে। তো নবম ও দশম শ্রেণীতে বল কাকে বলে এই সংজ্ঞাটা তোমরা শিখে আসছো এবং জেনে আসছো এবং অনেকটাই তোমরা এটা জানো। তারপরে বলার জন্য বলা, যা স্থির বস্তুকে গতিশীল করতে পারে বা গতিশীল করতে চায়, কিংবা গতিশীল বস্তুকে স্থির করতে পারে বা করতে চায়, তাকে বল বলে। এর আগে আমরা একটা চ্যাপ্টার করে আসছি গতিবিদ্যা, এবং এখনকার চ্যাপ্টারটার নাম হচ্ছে নিউটনিয়ান বলবিদ্যা। গতিবিদ্যায় আমরা দেখেছি কোন স্থির বস্তু গতিশীল হতে, অথবা গতিশীল বস্তু স্থির হতে, অথবা কম গতিশীল বেশি গতিশীলে পরিণত হওয়া, বেশি গতিশীল কম গতিশীলে পরিণত হওয়া। কিন্তু এটা কেন এরকম হচ্ছে, স্থির বস্তু কেন গতিশীল হচ্ছে, সেটা নিয়ে আমরা আলোচনা করি নাই, কিংবা গতিশীল বস্তু কেন থেমে যাচ্ছে সেটা আলোচনা করি নাই। যে কারণে ওদের গতিটা সৃষ্টি হয় সেই কারণটাই হচ্ছে বল। তাহলে মূলত এর আগের চ্যাপ্টারটা আমরা ফলাফল নিয়ে আলোচনা করে আসছি, আর এই চ্যাপ্টারটা হচ্ছে এই গতির কারণ। তাহলে গতির কারণটা হচ্ছে বল, সেটাই। আর আগের চ্যাপ্টার গতির ফলাফলটা, বলের ফলাফলটা হচ্ছে গতি, সেটা হচ্ছে এর আগের চ্যাপ্টার। তাহলে বলের একক এসআই একক নিউটন, আমরা এই এককটি ব্যবহার করব। তো এর ফাঁকে আমরা আরো একটি সংজ্ঞা আমাদের জেনে রাখা উচিত, সেটা হচ্ছে ভরবেগ কাকে বলে। আমরা এই সংজ্ঞাটা পরবর্তীতে আর দিব না। বস্তুর ভর ও বেগের গুণফলটাকে বলা হয় ভরবেগ। ভরবেগ একটা ভেক্টর রাশি, ভরবেগকে পি দ্বারা সূচিত করা হয়। তাহলে ভরবেগ হচ্ছে ভর গুণন বেগ, এই দুইয়ের গুণফল হচ্ছে ভরবেগ। তারপরে আসো এর এককটা কেমন, ভরবেগের একক, এগুলো আমরা জেনে রাখতেছি। ভরবেগের একক হচ্ছে কেজি মিটার পার সেকেন্ড। তাহলে এই হচ্ছে আমাদের ভরবেগের সংজ্ঞা। তো আসো স্টুডেন্টস, নিউটনের গতি বিষয়ক তিনটি সূত্র আছে, সেটা সম্পর্কে একটু সংক্ষেপে আলোচনা হবে। এরপর অন্যান্য লেকচারগুলোতে আমরা আবারও এই নিউটনের তিনটি সূত্র ফিরে আসব, তখন গাণিতিক সমীকরণ সহকারে ডিটেইল আলোচনায় চলে আসব। তো প্রথমে আসো নিউটনের যে প্রথম সূত্রটা ছিল, সেটা ছিল এই: স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না এর উপর বল প্রযুক্ত হয়। ঠিক আছে, এটা তুমি 9-10 থাকতে জেনে আসছো। এরপরে আসো দ্বিতীয় সূত্রটা। আসলে এটা নিউটনের প্রথম সূত্রটা, এটা বলের যে সংজ্ঞাটা আছে সে বলের সংজ্ঞাটাকে কভার করতেছে, তাই তো? যে স্থির বস্তু চিরকাল স্থির, গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে যদি না কি হচ্ছে তার উপর বল প্রযুক্ত হয়। তাহলে বাহ্যিক বল প্রযুক্ত ব্যতীত তো এটা চেঞ্জ হবে না। অর্থাৎ মূলত নিউটনের প্রথম সূত্রটা আসলে কভার করতেছে বলের সংজ্ঞাটাকে। দ্বিতীয় সূত্রটা হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের, বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনের হারও সেই দিকে ক্রিয়া করে। এবং এইখান থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে এই যে ভরবেগের পরিবর্তন, সেটাকে যদি আমি ডেল্টা পি এবং সময় যদি ডেল্টা টি হয়, তাহলে ভরবেগের পরিবর্তনের হারকে আমরা বলতে পারি F = ডেল্টা পি বাই ডেল্টা টি। এবং কোন একটা সময় গিয়ে আমরা এটা এখান থেকে একটা জিনিস পাবো, সেটা হচ্ছে F = ma। ma হচ্ছে তোমার ত্বরণ। এই বিষয়ে আমরা ডিটেইল আলোচনা করব। তবে আমরা একবার করে সূত্রগুলো আমরা জেনে রাখছি, কারণ হচ্ছে আমাদের যে পড়া আছে, পড়ার ভিতরে বিভিন্ন সময় আবার এই কথাগুলো চলে আসবে। সর্বশেষ যে তৃতীয় সূত্রটা আছে, খুব জনপ্রিয় সূত্র, এসে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এই জিনিস থেকে আমরা একটা জিনিস জানতে পারি যে বলগুলা সবসময় জোড়ায় ক্রিয়া করে, অর্থাৎ ক্রিয়া থাকলে সেখানে প্রতিক্রিয়া বল থাকবে। তাই এই তিনটি সূত্র একবার নবম ও দশম শ্রেণীতে পড়ে আসতো, পূর্বের ক্লাসে স্কুলে থাকতে পড়ে আসতো, সেটাকে একবার রিভাইজ দিলাম জাস্ট। তো এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে বলের প্রকারভেদ। ঠিক আছে, কত প্রকার বল হতে পারে। আসলে আমরা খুব তাড়াহুড়ো করে চলে আসছি এই পর্যায়ে। আমরা আগে বিভিন্ন প্রকার বল সম্পর্কে আলোচনা করে এই চ্যাপ্টারটা আসলে প্রবেশ করতে চাচ্ছি। বলটাকে বিভিন্ন ভাবে অনেক প্রকারে ভাগ করা যায়, তাই না? অনেক ভাবে আমরা ভাগ করতে পারি। তার মধ্যে আমরা যে ভাগটা দুইটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে স্পর্শ বল আর একটা হচ্ছে অস্পর্শ বল, এইভাবে ভাগ করতেছি। তাহলে আবার যদি অন্য ক্রাইটেরিয়া আবার বলের বিভাজন আছে, তারপর মৌলিক বল এই হিসাবে বিভাজন আছে, স্পর্শ বল এবং
অস্পর্শ বল। তো স্পর্শ বল হচ্ছে কি জিনিস, যে এই বলটা সৃষ্টি হতে হলে দুইটি বস্তুর মধ্যে স্পর্শ, টাচ, কন্টাক্টে আসা খুব জরুরি, ঠিক আছে। আর অস্পর্শ বল হচ্ছে তোমার কি হচ্ছে, এই বল অনুভব করতে হলে এই দুটি বস্তু, যে দুটি বস্তুর মধ্যে এই বলের অনুভব হবে, তারা পরস্পরের স্পর্শ আসতে পারে, আবার নাও আসতে পারে। না আসলে, স্পর্শে নাও আসলে সেই এই বলটা অনুভব হবে। তাহলে আসো আমরা একটা স্পর্শ বল উদাহরণ দেখি, যেটা স্পর্শ বলের উদাহরণ অনেকগুলো আছে, আমরা দুই একটা দেখবো। যেমন প্রথমে আসলে স্পর্শ বলের একটা উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে অভিলম্বিক প্রতিক্রিয়া। এটা আমরা কিছুক্ষণ পরে দেখবো। অভিলম্বিক প্রতিক্রিয়া, এই একটা স্পর্শ বল প্রতিক্রিয়া, ঠিক আছে। তারপরে আসো আর একটা হতে পারে সুতার টান। সুতার টানকে সংক্ষেপে টেনশনও বলা হয়। সুতা বা রড বা স্প্রিং না সরি চেন ইত্যাদির টান, বা তারের টান। তাহলে এটাকে আমরা টানা বল বলতে পারি, কিংবা এটাকে টেনশনও বলা যেতে পারে। আমি টানা বল লিখলাম, যে টানা বল এভাবে লিখলাম, বা এটা ইংরেজিতে টেনশন বলা হয়, টেনশন হিসাবে বেশি জনপ্রিয়। স্প্রিং বল, যেটা বলে ফেলছি, এরকম আরেকটা বল আছে স্প্রিং বল, তাই তো, স্প্রিং বল আরেকটা বল আছে। এগুলো সবকটি বলের জন্য তোমার কি আছে, দুটি বস্তুর টাচ হওয়া জরুরি। যেমন ঘর্ষণ বল, এগুলা সবকটা হচ্ছে স্পর্শ বল। তো এরকম আরো কয়েকটা বলা যেতে পারে, কিন্তু আমাদের মূলত যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ঘর্ষণ বলটা সম্পর্কে আমরা আলোচনা করব। এটা আলোচনা করার জন্যই আমরা আসলে বলের প্রকারভেদে চলে আসছি। আমাদের মূলত ঘর্ষণ বলটা আলোচনা থাকবে। অবিলম্বিক প্রতিক্রিয়া আর টানা বল সম্পর্কে হয়তো একটি দুটি করে কথা থাকতে পারে। স্প্রিং বলের জন্য আমাদের আলাদা চ্যাপ্টার আছে, কাজ, শক্তি ও ক্ষমতা, ওই চ্যাপ্টারে আমরা স্প্রিং বল পড়ব। অস্পর্শ বল মানে হচ্ছে এই দুটি বস্তুর মধ্যে এই বল ক্রিয়া করার জন্য কি হচ্ছে, টাচ করা জরুরি না। যেমন মহাকর্ষ বল, এটা একটা অস্পর্শ বল, ঠিক আছে, মহাকর্ষ বল। তারপরে তড়িৎ বল, সেটা একটা অস্পর্শ বল, তড়িৎ বল। আবার এই সম্পর্কে কিন্তু আমরা ভিন্ন আরেকটি লেকচারও দিব, যখন মৌলিক বলগুলো পড়াবো তখন আবার দিব। তারপরে হচ্ছে চৌম্বক বল, এইটাও একটা অস্পর্শ বল, চৌম্বক বল, ঠিক আছে। তো এরকম অনেকগুলোই অস্পর্শ বল আছে। এর মধ্যে এই সবকটি আলোচনা, তড়িৎ বল, মহাকর্ষ বল, এই মহাকর্ষ বলের জন্য আমাদের আলাদা একটা ভিন্ন একটা চ্যাপ্টারই আছে, তাই না। তড়িৎ বলের জন্য আমাদের সেকেন্ড ইয়ার, চৌম্বক বলের জন্য আমরা সেকেন্ড ইয়ারে গেলে আমরা আলোচনা করব। এবং এই মহাকর্ষ বল থেকে আমরা জানি মহাকর্ষ বল হচ্ছে দুইটি বস্তুর ভিতরে কি আছে, জি M1 M2, এটা ক্লাস 8 এ থাকতে তোমাদেরকে অল্প একটু পড়িয়ে আসা হয়েছে। এবং সেখান থেকে আমরা একটা বল পাই, সেটা হচ্ছে অভিকর্ষ বল। এবং অভিকর্ষ বলের পরিমাপটা হচ্ছে কত, F = mg, যেটা পৃথিবীর কেন্দ্রের দিকে ক্রিয়া করে। তড়িৎ বল সম্পর্কে যদি কিউ পরিমাণ চার্জ ই প্রাবল্যের কোন ক্ষেত্রে স্থাপন করা হয়, সেটা হচ্ছে তড়িৎ বল, F = QE, এটা আমরা নির্ণয় করে আসি। তারপর চুম্বক বল, এটা আবার বিভিন্ন ভাবে বলা যায়, কিন্তু আমাদের বইয়ের ভিতরে যেটা আছে QVB, হ্যাঁ, আর এখানে যদি আরো স্পষ্ট বলা যায় তাহলে হচ্ছে sin θ, এইভাবে আমাদের বইগুলোর ভিতরে আছে। কিন্তু আমরা আলোচনায় এখন এই অংশটা থাকবো না, কারণ এগুলোর জন্য প্রত্যেকটার জন্য ভিন্ন ভিন্ন চ্যাপ্টার আমাদের আছে। আমরা সেই চ্যাপ্টারগুলোতে এগুলো পড়াশোনা করব। আমাদের আলোচনা মূল জিনিসটা হবে যে ঘর্ষণ বলটা সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তার আগে অবিলম্বিক প্রতিক্রিয়া সম্পর্কে দিয়ে একটা কথা বলতে পারি, টানা বল সম্পর্কে কথা বলতে পারি, স্প্রিং বল সম্পর্কে আর কিছু বলবো না। স্প্রিং বলের জন্য তো আলাদা একটা চ্যাপ্টার আছে, অতএব ওর জন্য আলাদা চ্যাপ্টারের কথা আছে, ওর জন্য বলতে হবে না। তাহলে আসো স্টুডেন্টস, আমরা প্রথমে দেখি যে অবিলম্বিক প্রতিক্রিয়া জিনিসটা কি। অবিলম্বিক প্রতিক্রিয়া, স্টুডেন্টস কিছুক্ষণ আগে যে বললাম ঘর্ষণ বল পড়াবো, অথবা সময় স্বল্পতার কারণে আমি ঘর্ষণ বলটা এই লেকচারে দিতে পারবো না। তারপরেও আমরা অন্যান্য যে স্পর্শ বল আছে তার মধ্যে দুটি একটি করে আলোচনা করব। আমরা প্রথমে যে আলোচনাটা করব হচ্ছে সেটা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া কি সেটা বোঝার জন্য। দুইটি বস্তু পরস্পরের স্পর্শে থাকলে স্পর্শতলে লম্ব বরাবর এক প্রকার বলের উদ্ভব হয়, তাকে বলা হচ্ছে অবিলম্বিক প্রতিক্রিয়া। এই বলটি সৃষ্টির প্রধান কারণটা হচ্ছে, অনেকগুলো কারণ আছে, এর মধ্যে প্রধান কারণটা হচ্ছে ভ্যান ডার ওয়েলস, দুর্বল ভ্যান ডার ওয়েলস বল, তাই না। এটা আরেক ধরনের বল, তাই তো। আবার আন্তঃআণবিক বল আছে, কত ধরনের বল আছে, তাহলে এভাবে বলে বলে শেষ করা যাবে না। তাহলে মনে করো এখানে একটা ব্লক আছে, এই ব্লকটা ভূমির উপরে আছে, তাই তো। এই ব্লকের একটা ওজন আছে, ওজন সম্পর্কে তোমরা বলছে, ওজন একটা অভিকর্ষ বল, কত ধরনের বল আছে, তাই না। তাহলে ওজন খাড়া নিচের দিকে এইভাবে ক্রিয়া করতেছে। আর খাড়া নিচের দিকে ক্রিয়া করলে ব্লকটা তো কি হচ্ছে, তোমার নিচের দিকে চলে যাওয়ার কথা, কিন্তু যেতে পারছে না, কেন, এখানে ভূমি আছে। তাহলে ভূমিও নিশ্চয়ই একটা ব্লকের উপর একটা বল প্রয়োগ করতেছে।
এবং ভূমি যে বলটা প্রয়োগ করতেছে সেই বলটা হচ্ছে এইভাবে কি হচ্ছে লম্ব বরাবর, তাই তো এইভাবে ক্রিয়া করতেছে, এবং এই যে এই আর পরিমাণ বল লম্ব বরাবর ক্রিয়া করতেছে ভূমি। তাহলে এই যে আর লম্ব পরিমাণ ক্রিয়া করতেছে সেটা যে স্পর্শতলটা আছে এই স্পর্শতলের সাথে লম্ব হতে হবে, এটা হচ্ছে মূল বৈশিষ্ট্য। এরপর এই যে বলটা ক্রিয়া করছে এই বলের নামটাই হচ্ছে তোমার অবিলম্বিত প্রতিক্রিয়া। তাহলে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই আর এবং এমজি বল পরস্পর সমান আর বিপরীতমুখী, এবং এই কারণে কি হচ্ছে সাম্যাবস্থার সৃষ্টি হচ্ছে, ব্লকটা আর নিচের দিকে যেতে পারছে না। তারপরে আসো যে মনে করো আমরা দেখি যে সবসময় আবার আর এবং এমজি পরস্পর সমান হবে কিনা সেটা একটু দেখার চেষ্টা করি। মনে করলাম একটি বস্তু হেলানো তলে আছে, হেলানো তলে এইভাবে অবস্থান করতেছে। তাহলে হেলানো তলে যখন থাকবে আমরা কিন্তু বলছি অবিলম্বিত প্রতিক্রিয়া অলওয়েজ কোথায় থাকে, স্পর্শতলের লম্ব বরাবর। তাহলে এই যে এই বরাবর প্রতিক্রিয়াটা লম্ব বরাবর, এখানে লম্ব বরাবর ক্রিয়া করবে। তাহলে এই হচ্ছে তোমার অবিলম্বিত প্রতিক্রিয়াটা আর দ্বারা সূচিত করলাম, এ হচ্ছে লম্ব বরাবর ক্রিয়া করতেছে। কিন্তু এখন ব্লকের ওজন সবসময় কাজ করে কি খাড়া নিচের দিকে এইভাবে কাজ করে, কারণ অভিকর্ষ স্তর নিচে তো, তাই এইভাবে। তাহলে এই ক্ষেত্রে কি ওজন আর অবিলম্বিত প্রতিক্রিয়া সমান হচ্ছে? এই ক্ষেত্রে কিন্তু সমান হয়নি। তাহলে সমান হতেও পারে আবার নাও হতে পারে, এই ক্ষেত্রে সমান হয়ে গেছে কিন্তু এই ক্ষেত্রে সমান হয় নাই। আমাদের মূল যে বৈশিষ্ট্য বা আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অবিলম্বিত প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের এই ধারণাটা থাকতে হবে, যেই স্পর্শতলটা আঁকবো সেই স্পর্শতলের কি হচ্ছে লম্ব বরাবর স্পর্শবিন্দু হচ্ছে ভরকেন্দ্র যেখানে আছে সেই বরাবর কি হচ্ছে আমি লম্ব বরাবর আঁকবো। আর এই যে ব্লকটাও কিন্তু কি হচ্ছে এই হেলানো তলের উপরে একটি বল প্রয়োগ করতেছে, এবং সেটাও কি হচ্ছে অবিলম্বিত বল প্রতিক্রিয়া দেয়। তাহলে ব্লক কিন্তু আবার এই হেলানো তলকে দিচ্ছে এইভাবে। তাহলে এখানে দুইটি অবিলম্বিত প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি, একটি হচ্ছে ব্লক দিচ্ছে এই বরাবর, ধরে নিলাম সেটাকে এন দ্বারা সূচিত করলাম, ভিন্ন এটা বোঝানোর জন্য, যদিও এন এবং আর এর মান সমান আসবে তারপরে বোঝানোর জন্য এইভাবে এন দ্বারা সূচিত করলাম। তাহলে ব্লক কার উপরে দিচ্ছে? হেলানো তলের উপরে, সেটা কত? এন, এবং সেটাও কি অবিলম্বিত প্রতিক্রিয়া। আবার হেলানো তল ব্লকের উপরে দিচ্ছে, সেটা কত? আর, সেটা কি অবিলম্বিত প্রতিক্রিয়া। এইখানে কি হচ্ছে ভূমি এই ব্লকের উপরে অবিলম্বিত প্রতিক্রিয়া দিচ্ছে, কত? সেটা আর। আবার এরকম হতে পারে যে ব্লকটা ভূমির উপরে অবিলম্বিত প্রতিক্রিয়া দিচ্ছে এবং সেই অবিলম্বিত প্রতিক্রিয়ার মানটাও সমান হয়ে যাবে, তা আমি আপাতত আর প্রাইম দ্বারা এইভাবে সূচিত করতেছি। তাহলে মেইন যে কথাটা আমরা বলতে চাচ্ছি যে দুটি বস্তু পরস্পরের স্পর্শে আসলে সেটা যেই কারণেই হোক না কেন এখানে একটি বলের উদ্ভব হয়, আর এই বলের নামটা হচ্ছে কি অবিলম্বিত প্রতিক্রিয়া। আর এটা সবসময় পরিমাপ করা হয় যে স্পর্শতলটা আছে সেই স্পর্শতলের লম্ব বরাবর, ঠিক আছে। তাহলে আসো এরপরে আমরা দেখি যে টান বা তারের টান বা সুতার টান, বা রডের টান বা চেইনের টান, ইংরেজিতে যাকে বলা হচ্ছে টেনশন, সেটা কাকে বলে সেটা সম্পর্কে আমাদের জানা। টানা বল লিখতেছি, টানা বল, আর এটা টেনশন। তো আমি এগুলো সামান্য একটু আলোচনা করব, বুঝতে পারছো? কেন সামান্য, বেশি আলোচনা করব না, কারণ হচ্ছে এটা আমাদের সিলেবাসের এখন বাইরে নাই, বাইরে আসছে, সরি কি বললাম, এটা এখন আমাদের সিলেবাসের মধ্যে নাই, কিন্তু তারপরও কোনো না কোনো বইয়ের ভিতরে একটা দুটো করে অঙ্ক থেকে গেছে। আর মেইনলি এটা হচ্ছে ম্যাথের সিলেবাস আছে, তো ম্যাথের সিলেবাসে আগে ছিল, এখন ম্যাথের সিলেবাসে নাই। হ্যাঁ, তারপরে একটি দুটি কথা না বললেই নয়, আমরা একটা চিনিয়ে দিচ্ছি। তাহলে একটি সুতার দুই প্রান্তে যে কোনো ধরনের দুই ধরনের বল বা একই ধরনের হতে পারে, একটি সুতার দুই প্রান্তে যে কোনো দুই ধরনের বল যদি ক্রিয়া করে তাহলে সুতায় এক ধরনের বলের উদ্ভব হয়, আর সেই বলটাকে বলা হচ্ছে টান, ঠিক আছে। তা আমরা এখানে দেখাচ্ছি একটা উদাহরণের জন্য, যে এই একটা আমি গাণিতিক সমস্যা দিয়ে বোঝানোর চেষ্টা করি টান জিনিসটা কি। মনে করো এখানে একটা ঝুলন্ত বস্তু আছে, সেটা একটা সুতার সাহায্যে, এখানে মনে করো এই হচ্ছে সুতার সাহায্যে একটা বস্তুকে আমরা ঝুলিয়ে রাখছি, তাই তো। তাহলে এই বস্তুর তো ওজন হচ্ছে এমজি, তাহলে এমজি বলের কারণে এই বস্তুটা কি হচ্ছে খাড়া নিচের দিকে চলে যাওয়ার কথা এমজি। তাহলে এইটা কি খাড়া নিচের দিকে চলে যাচ্ছে, নিচের দিকে তো চলে যাওয়ার কথা এমজি বলের ক্রিয়া, কিন্তু এমজি বলের ক্রিয়া তো সে নিচের দিকে যাচ্ছে না। তার মানে কেউ একজন কিছু একটা বল তোমার কি হচ্ছে উপর দিকে ক্রিয়া করতেছে, আর এই সেই কিছু বলটাই হচ্ছে সুতার টান। তাহলে এই বরাবর ক্রিয়া করতেছে কি সুতার টান। সুতার টান তুমি কি করতেছ, সুতার টান তুমি তার ডিরেকশন আছে, ডিরেকশনটা তুমি এইভাবে আঁকবা,
মনে করো এই বিন্দু থেকে তুমি সুতার টান হিসাব করতেছো, যে বিন্দু থেকে তুমি হিসাব করবা সেই বিন্দু থেকে টানের ডিরেকশনটা দূরে চলে যাবে। এই বিন্দু থেকে হিসাব করলে টান কি হচ্ছে, এই বিন্দু থেকে এইভাবে দূরের দিকে সরে যাচ্ছে। যদি আমি এই বিন্দু থেকে হিসাব করতেছি তাহলে এই বিন্দু থেকে টানটা কি হচ্ছে, এইভাবে উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে এইখানে তোমার কি হচ্ছে, সুতার টানটা আমাদের এই এম ভরের কোন বস্তুর উপরে এইভাবে আমরা দেখালাম। একটা অঙ্ক দেখাই, দেখি অঙ্কটা দেখে আমরা অঙ্কটা বোঝার চেষ্টা করি যে এটা কেমন হতে পারে। মনে করো এই বরাবর সুতার টানটা বোঝার জন্য আমরা দুইটা অঙ্ক করবো আর কি, জাস্ট আর কিছু না। এরপর আমাদের সুতার টান কমপ্লিট চ্যাপ্টারের ভিতরে। আর এটা আমরা হয়তোবা রিভাইজ একবার যুক্ত বস্তুর গতির সময় হয়তোবা একবার আসতে পারি। এখানে মনে করো দুটি বস্তু আছে, একটি বস্তুর ভর হচ্ছে 2 কেজি আর একটি বস্তুর ভর হচ্ছে 5 কেজি। এটা হচ্ছে 2 কেজি ভর, এর ভর হচ্ছে 2 কেজি, 2 কেজি না 2 কেজি লিখি, 2 কেজি, আর এর ভর হচ্ছে 5 কেজি। এই দুইটা বস্তু আছে। এখন আসো তোমার এখানে কোন তারে কি পরিমাণ টান আছে সেটা আমরা নির্ণয় করব। প্রথমে আসো এই তারের হিসাবটা। এই তারে সুতার টান তুমি হিসাব করলে এই পয়েন্ট থেকে হিসাব করলে টানটা কোন দিকে চলে যাবে, এই বরাবর উপরের দিকে, T1 টান। এইখান থেকে হিসাব করলে টানটা কোন দিকে চলে যাবে, নিচের দিকে, এই বরাবর। আর এই বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করতেছে, এইটা 5 কেজি ভরের, এই যে এইটা এর ওজন, এই 5 কেজি ভরের বস্তুর ওজন কোন দিকে ক্রিয়া করতেছে, নিচের দিকে। আবার এই তারের ক্ষেত্রে আসলে সুতা চেঞ্জ বা তার চেঞ্জ তো টান চেঞ্জ, তার যতক্ষণ চেঞ্জ হবে না টান ততক্ষণ চেঞ্জ হবে না। এখন তারটা চেঞ্জ হয়ে গেছে তো টানটা চেঞ্জ হয়ে গেছে, তাহলে এইখান থেকে হিসাব করলে টান এদিকে যাবে, সেটা ধরে নিলাম কত, T2। আবার এইখান থেকে হিসাব করে নিয়ে আসলে টানটা কত কোন দিকে হয়ে যাবে, এ বরাবর T2। এখন আসো আমরা এই যে এইখানে 5 কেজি ভরের বস্তুর উপরে যে দুটি বল ক্রিয়া করতেছে সেটা একটা দেখি। শুধু 5 কেজি ভরের বস্তুটার উপরে যদি দেখি তাহলে 5 কেজি ভরের বস্তুর উপরে একটা টান কাজ করতেছে উপরের দিকে T1, আরেকটি বল কাজ করতেছে mg খাড়া নিচের দিকে। তাহলে আমরা লিখতে পারবো এখানে T1 আর mg। এখন যদিও আমরা নিউটনের প্রথম সূত্র আমরা ওইভাবে পড়ি না, এটা সাম্য অবস্থা আছে, সাম্য অবস্থা থাকা মানে T1 আর mg এই দুইটা পরস্পর সমান। তাহলে সমান হলে আমরা বলতে পারবো T1 = mg। এবার আমরা T1 এর মানটা বের করে ফেলতে পারি। g এর মান মনে করো আমরা 9.8 দিলাম, তাহলে এটা 5 গুণন 9.8, তাহলে এটা চলে আসে মনে হয় 49 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে T1 এর মান বের করলাম। আবার যদি এখন T2 এর মানটা আমরা বের করতে চাই, দেখো T2 কাজ করতেছে কত কেজি ভরের উপরে, বস্তুর উপরে 2 কেজি ভরের বস্তুর উপরে। তো 2 কেজি ভরের বস্তুর উপরে কি কি বল ক্রিয়া করে, একটা কাজ করতেছে T2 বল, সেটা উপরের দিকে কাজ করতেছে, আরেকটা কাজ করতেছে নিচের দিকে যাচ্ছে T1, এবং নিচের দিকে আরেকটা আছে T2 কেজি ভরের, এই 2 কেজি ভরের আর ওজনটাও কি হচ্ছে নিচের দিকে আছে। এই 2 কেজি ভরের ওজন তো আছে নিচের দিকে, প্লাস এই সুতার টান T1 টা নিচের দিকে কাজ করতেছে। তাহলে এই T2 টানটা কত আসবে, T2 = আসবে এই T1 প্লাস, এবার এই 2 কেজি এটাকে আমরা M1 দিয়ে রাখি হিসাবের সুবিধার জন্য, এটাকে তখন দিলাম হচ্ছে M2G। তো এবার T1 সমান তো তুমি 49 দেখে আসছো, 49 আর যোগ, এবার M2 এর মান কত, M2 এর মান হচ্ছে 2 গুণন 9.8, তাহলে এটা আসবে 49 যোগ 19.6, 19.6 18 8 হাতে 1 68.6 নিউটন। ঠিক আছে, দুইটা টান দুই ধরনের আসবে, T1 টা T2 টানটা বেশি হবে। এটা টানটা বেশি আসার কারণটা কি, এই তারটা দুইটি লোড টান দিতেছে, দুইটি বস্তুকে এই 2 কেজি ভরকে টান দিতেছে, 2 কেজি ভরকে ঝুলিয়ে রাখছে, 5 কেজি ভরকে ঝুলিয়ে রাখছে, তাই তো, যার ফলে এই সুতার টানটা একটু বেশি আসবে, এই সুতার টানটা একটু কম আসবে, সেই শুধুমাত্র 5 কেজি ভরের বস্তুকে ঝুলিয়ে রাখছে। তো আশা রাখি এই অঙ্কটা কিছুটা বুঝতে পারছো। তো এতক্ষণ যে অঙ্কটা করলাম সেটা নিউটনের প্রথম সূত্রের একটা অ্যাপ্লিকেশন, অর্থাৎ এখানে নিট ফোর্স 0। তো এটার ক্ষেত্রে ওই একই অবস্থা, নিট বল বা নিট ফোর্স এখানে 0। নিট ফোর্স 0 থাকলে এটা কি হবে, সাম্যাবস্থা সৃষ্টি করবে। তো এখানেও কি হচ্ছে, এই একটা ব্যবস্থা দেখানো হয়েছে। মনে করো যে এখানে এই বস্তুর ভর হচ্ছে 5 কেজি পূর্বের মতো, এবং এটা স্থির অবস্থানে আছে। তো এখন আমাদের কাজ হবে সুতার টানটা নির্ণয় করা। তো আমরা পূর্বের মতো হিসাব করে ফেলবো। আমি যদি এই বিন্দু থেকে হিসাব করি, যে বিন্দু থেকে তুমি হিসাব করবা সেই বিন্দু থেকে তোমার কি হচ্ছে, টানটা দূরের দিকে চলে যাবে। আমি এই বিন্দু থেকে হিসাব করলে টানটা এই দিকে চলে যাবে, আর এই বিন্দু থেকে হিসাব করলে টানটা এ বরাবর আসবে। যেটা থেকে হিসাব করবো কোনো সমস্যা নাই। এবং এই টানের মানটা ধরে নিলাম T1, এটাও T1, একই কথা।
আমি যদি এই বিন্দু থেকে হিসাব করি, কিন্তু সুতা চেঞ্জ হলে টান চেঞ্জ হয়ে যাবে, কিছুক্ষণ আগে বলছি। এই বিন্দু থেকে হিসাব করলে মনে করলাম টানটা এই বরাবর চলে যাচ্ছে এবং সেটাকে ধরে নিলাম T2। এই বিন্দু থেকে হিসাব করলে টানটা এই বরাবর চলে যাচ্ছে, সেটাকে আমি ধরলাম কত T2। এইভাবে আমরা হিসাব করতে পারলাম। তো হিসাব করে নিলাম। এখন আসো আমরা এখানে এই T2 বলটাকে আমরা দুটি উপাংশে ভাগ করি। এই যে এখানে 30 ডিগ্রি কোণ দেয়া আছে, তো তাহলে এই বরাবর এইভাবে যদি আমি টান দিই, তাহলে কি হচ্ছে এই দুটি উপাংশে আমরা T2 ফোর্সটাকে ভাগ করতে পারবো। ঠিক আছে, যখন ভাগ হয়ে যাবে তখন T2 ফোর্স নিয়ে আর কোনো চিন্তা করা যাবে না। তো T2 ফোর্স এখানে যদি 30 ডিগ্রি কোণ থাকে, তাহলে এই কোণটা হয়ে যাবে 30 ডিগ্রি, সেটা হচ্ছে একান্তর কোণ বলিয়া। তাহলে একান্তর কোণ বলিয়া এই বরাবর T2 টা আসছে শুধু, তাহলে এই বরাবর এখানে আসবে কি T2 cos 30 ডিগ্রি, আর এই বরাবর যদি আসে সেটা আসবে T2 sin 30 ডিগ্রি। এখন শুধু এই 5 কেজি ভরের বস্তুর উপরে আমরা দেখি কি বল ক্রিয়া করতেছে। দেখো এইখানে এই বস্তুর যে ওজনটা আছে, এই ওজনটা কোথায় আছে, খাড়া নিচের দিকে ক্রিয়া করবে, এবং সেটা হচ্ছে W কত mg, না m এর মান 5 কেজি আর g তো অভিকর্ষ স্তর। তাহলে দেখো এই T2 sin 30 এর সমান কত লেখা যাবে, mg। তো তুমি লেখো T2 sin 30 ডিগ্রি সমান কত চলে আসতেছে, mg। তাহলে mg যদি হয়ে যায়, তাহলে এবার তুমি তো T2 এর মানটা তো জেনেই যাবা, কত T2 m এর মান কত এখানে 5 কেজি, g এর মান কত 9.8, আর sin 30 এর মান হচ্ছে হাফ মানে 0.5। এই মানটা এখানে আমরা বসিয়ে দিলাম, যা আসে তা তোমরা ক্যালকুলেশন করবা। এখানে 0.5 এর জায়গায় 0.1 নিচে থাকবে, তার মানে মনে হয় 98 নিউটন চলে আসবে। তাহলে এটা 98 নিউটন। ঠিক আছে, তাহলে T2 এর মানটা 98। ক্যালকুলেটরটা চাপ দিয়ে দেখিও, আমি এটা ভুলও করতে পারি। এরপরে আসো দেখো এইখানে T1 বলটা কোন দিকে চলে যাচ্ছে, এদিকে চলে যাচ্ছে, আর এইবার T2 বলটা কোন দিকে আসতে আসতে এর বিপরীতে কোন বলটা আছে, এখানে T2 cos 30 ডিগ্রি। তো আমরা লিখতে পারি তাহলে T1 আসবে T2 cos 30 ডিগ্রি। ওইদিকে তুমি T2 এর মান 98 বের করে রাখছো, cos 30 এর মান হচ্ছে √3/2, তাহলে এটা আসতেছে 49 গুণন √3 নিউটন, তাই তো। তাহলে আমরা মোটামুটি ভাবে টানের দুই একটা অঙ্ক করলাম, এবং এইটা আমরা এখন করে রাখলাম। আমাদের দরকার হবে না এরকম না, দরকার হবে আমরা যখন যুক্ত বস্তুর গতি পড়বো তখন টানের কিছুটা দরকার হবে দেখেই আগে থেকে কিছুটা পড়িয়ে আসছি। তাহলে আমাদের টানা বল সম্পর্কে কিছুটা। তো এখন ঘর্ষণ বল পড়ানো উচিত, স্পর্শ বলের আরেকটি রূপ, কিন্তু ভিডিওর লেন্থ বড় হয়ে যাবে এবং তখন আপলোড করলে শেষের দিকে আমার ত্রুটি, আমার যন্ত্রের ত্রুটি, সাউন্ড থাকে না, যার ফলে আমরা এটাকে অ্যাভয়েড করতেছি। আবার যদি এটা অ্যাভয়েড করে এখানে ভিডিওটা ক্লোজ করে দিই, সেই ক্ষেত্রে আবার ভিডিও সাইজটা অত্যন্ত ছোট হয়ে যায়। তো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে মৌলিক বল। মৌলিক বল কিন্তু ওই যে আমরা যে স্পর্শ বল অস্পর্শ বল পড়ছি, তো তারই একটা প্রকার ভেদ এরকম না, সেটা আবার ভিন্ন একটা সেন্সে। ঠিক আছে, আমরা বলছি না আমরা বলকে বিভিন্ন ভাগে বিভক্ত করতে পারি। এখন কোন ভাবে বিভক্ত করব সেটা কোন ক্রাইটেরিয়ায় ফেলে বিভক্ত করব, যেমন সাম্য বল অসাম্য বল আছে, তাই না, যে বল সাম্য অবস্থা সৃষ্টি করে আবার সাম্য অবস্থা সৃষ্টি করে না, বিভিন্ন রকম আছে, বুঝতে পারছো। তো এখন আমরা মৌলিক বল হচ্ছে যে আমি সংজ্ঞাটা দিলে বুঝতে পারবো এটা কোন ক্রাইটেরিয়ায় আমরা বিভক্ত করছি। যেমন মৌলিক পদার্থ তোমরা কাকে বলে শিখে আসছো কেমিস্ট্রিতে, যে সকল পদার্থকে ভাঙলে ওই পদার্থ ব্যতীত অন্য কোনো পদার্থ পাওয়া যায় না সেটাকে মৌলিক পদার্থ বলে। আবার ম্যাথে শিখে আসছো মৌলিক সংখ্যা কি জিনিস। তো এরকমই আমরা মৌলিক বল শিখবো, যে সকল বল অন্য কোনো বল থেকে সৃষ্টি হয় না, বরঞ্চ অন্যান্য বল এই সকল বল থেকে সৃষ্টি, সেই সকল বলকে বলা হয় মৌলিক বল। ঠিক আছে, তাহলে মহাবিশ্বে আমরা এই পর্যন্ত 4টি মৌলিক বলের অস্তিত্ব পাই। সেটা হচ্ছে, এক নম্বর হচ্ছে মহাকর্ষ বল, এবং এই সম্পর্কে কিছু কথা এখন বলে আসছি, কিছুক্ষণ আগে বলে আসছে, আবারও বলছি এখন। এরপর আলাদা একটা চ্যাপ্টার পাবো, মহাকর্ষ বল, তড়িৎ চুম্বকীয় বল, তড়িৎ চুম্বকীয় বল, চুম্বকীয় বল, তারপরে হচ্ছে দুর্বল পারমাণবিক বল, দুর্বল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, এর আগে একবার ভুলে পারমাণবিক শব্দটা বলছি, নিউক্লিয় বল, তারপরে সবল নিউক্লিয় বল। ঠিক আছে, সবল নিউক্লিয় বল। তো সবকটা বল সম্পর্কে আমরা হয়তো বা ডিটেল যাব না বলতে কি আমি যাব না, এটা আমার ইচ্ছা না, বইয়ের ভিতরে যায় নাই, কারণ এগুলোর জন্য আলাদা চ্যাপ্টার আছে, তখন ওই সকল চ্যাপ্টার গুলোতে এটা ডিটেল আলোচনা আসবে।
যেমন মহাকর্ষ বল সম্পর্কে আলাদা একটা চ্যাপ্টার আছে, এবং ক্লাস 8 থেকে তোমাদেরকে এটা পড়ানো হচ্ছে। মহাকর্ষ কাকে বলে এটা তুমি ক্লাস 8 এ পড়ছো, সেটা আমি ভালোভাবেই জানি। এরপর আবার নবম ও দশম শ্রেণীতে হয়তো বা কিছু টাচ ছিল। মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাকে বলা হচ্ছে মহাকর্ষ বল, এবং সেটা একটা সূত্র দ্বারা আছে, সেটাকে নিউটনের মহাকর্ষ সূত্র, এবং সেটা হচ্ছে m1 m2 ডিভাইডেড বাই r স্কয়ার। দুটি বস্তু কণা মনে করে এখানে পরস্পর, এটা হচ্ছে m1 ভর আর এটা হচ্ছে m2 ভরের বস্তু। এটার মধ্যবর্তী দূরত্ব যদি হয় r, তাহলে আমরা কি করতে পারি, মহাকর্ষ বল এইভাবে নির্ণয় করতে পারি। আচ্ছা, সেটা একটা মৌলিক বল, মহাকর্ষ বল। আর একটা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল, ঠিক আছে। তো হয়তো বা চুম্বক, তড়িৎ চুম্বকীয়, এটা তড়িৎ বল এবং চুম্বক বল আগে আলাদা ছিল, পরবর্তীকালে ম্যাক্সওয়েল এটাকে একীভূত করে ফেলছেন। আচ্ছা, তাই সেটার নাম দেওয়া হয়েছে তড়িৎ চুম্বকীয় বল। তো এই তড়িৎ চুম্বকীয় বলটা আমরা যেমন কুলম্বের সূত্রটা শিখছি, সেটা একটা তড়িৎ বল হিসেবে আমরা দেখেছি 1/4πε0, শূন্য স্থানে এটা দেখানো হচ্ছে q1 q2 ডিভাইডেড বাই r স্কয়ার। এটাও এক ধরনের, এটা আকর্ষণ এবং বিকর্ষণ দুই ধরনের হতে পারে। যেমন দুটি চার্জ, এখানে একটা হচ্ছে q1 চার্জ আর একটা হচ্ছে q2 চার্জ, এই দুটোর মধ্যবর্তী দূরত্ব হচ্ছে r। এই হচ্ছে, তাহলে হচ্ছে এখানে তোমার কি হচ্ছে তড়িৎ চুম্বকীয় বল ক্রিয়া করবে। এটা মূলত তড়িৎ বল এবং এটাকে কুলম্ব বল নামে পরিচিত। দুর্বল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বলটা হচ্ছে এটা একটা স্বল্প পাল্লার বল, এবং এটা কি হচ্ছে মানের দিকে স্বল্প মানের বল। এখন মানের দিকে স্বল্প মানের বল এবং স্বল্প পাল্লার বল, স্বল্প পাল্লা আমরা এটা পাল্লার ব্যাপারটা বুঝবো, মানের দিকে বলতে কি এই দুইটি বল যখন আছে, একটা হচ্ছে দুর্বল আর একটা হচ্ছে সবল, ওর সাথে তুলনা করলে তখন সেটা স্বল্প মানের, আর কি দুইটার মধ্যে তুলনা করা হবে। এটার সাথে কিন্তু এটার তুলনা না, বা এটার তুলনা না, ওর সাথে ওর তুলনা, সেই ক্ষেত্রে এটা একটা দুর্বল নিউক্লিয় বল। আচ্ছা, এটি মাত্র সংজ্ঞা ছাড়া আর কিছুই নাই, আমরা এটা ডিটেলে যাব না। যেমন সংজ্ঞাটা হচ্ছে এই যে স্বল্প পাল্লার ও স্বল্প মানের বল কি ক্রিয়া করে নিউক্লিয়াসের ভিতরে মৌলিক কণিকা সমূহকে অস্থির করে তোলে, সেই বলটাকে বলা হচ্ছে তোমার দুর্বল নিউক্লিয় বল। আর এই বলের কারণে নিউক্লিয়াস থেকে কি হয়ে যায়, বিটা কণা ক্ষয় হয়। সর্বশেষ যে বলটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। তো সবল নিউক্লিয় বল হচ্ছে নিউক্লিয়াস তো গঠন হচ্ছে, এবং নিউক্লিয়াসের ভিতরে কি আছে তোমরা এটা ভালোভাবে জানো। নিউক্লিয়াসের ভিতরে আছে নিউক্লিয়ন বা নিউট্রন ও প্রোটন একসাথে অবস্থান করে। তো প্রোটন গুলো তো ধনাত্মক চার্জ, তাহলে কি হচ্ছে, তারা পরস্পর থেকে দূরে সরে যাওয়ার কথা, কিন্তু বাস্তবে তো তা যাচ্ছে না। তাহলে এমন কোন বল আছে অবশ্যই যে তাদেরকে আবদ্ধ করে রাখছে, অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে অবস্থান করে থাকতে বাধ্য করছে। তাহলে সেই বলটাই হচ্ছে তোমার সবল নিউক্লিয় বল, অর্থাৎ যে বলের কারণে নিউক্লিয়াসটা গঠন হয়ে যাচ্ছে সেটাই হচ্ছে সবল নিউক্লিয় বল, তাই তো। তো এগুলো আমরা নিউক্লিয় বল সম্পর্কে সেকেন্ড ইয়ারে গেলে আমরা কিছুটা জানবো। তো এখন আসো আমরা মৌলিক বলগুলোর মধ্যে একটা তুলনামূলক একটা আলোচনা করি, ঠিক আছে। তো আমরা যে যে বলগুলো শিখছি তার ভিতরে একটা তুলনামূলক আলোচনা করছি। প্রথমে আমরা লিখছি হচ্ছে সবল নিউক্লিয় বল। সবল নিউক্লিয় বল আমরা কি কি আলোচনা করব সেটা হচ্ছে লেখা উচিত, সেই হিসাবে আমাদের একটু এখানে জায়গা রাখা উচিত। সবল নিউক্লিয় বল, সবল নিউক্লিয় বল, নিউক্লিয় বল, ঠিক আছে। তারপরে দুর্বল নিউক্লিয় বল। তো আমরা প্রথমে যে জিনিসটা দিব, এই চারটি বল আমরা এখানে লিখে রাখছি, চারটি বলের উদাহরণ দিব, তাই তো। তো উদাহরণ আমি হয়তো আমার বোর্ডের জায়গা কম, আমি ওইভাবে লিখবো না, আমি উদাহরণের ব্যাপারটা আমি হয়তো কিছুটা বলার পরে আমি সংক্ষেপে লিখে ফেলবো। প্রথমে আসে সবল নিউক্লিয় বলের উদাহরণটা হচ্ছে নিউক্লিয়াসটা যে তৈরি হয়, হ্যাঁ, সেই নিউক্লিয়াস গঠনটা করে সবল নিউক্লিয় বল। এবং সবল নিউক্লিয় বলের কারণেই তো প্রোটন সমূহ নিউক্লিয়াসে গিয়ে অবস্থান করে। তাহলে নিউক্লিয়াস গঠনটা হচ্ছে সবল নিউক্লিয় বলের একটি উদাহরণ। তাহলে আমরা শুধু লিখবো নিউক্লিয়াস। নিউক্লিয়াস এক জায়গায় এখানে ও দিয়ে লিখছি, আরেক জায়গায় রস্য দিয়ে লিখছি, কি জানি কি হয়, নিউক্লিয়াস গঠন, ঠিক আছে। একটু দুর্বল আছে বাংলায় মনে হচ্ছে, ভালোভাবে দুর্বল। আচ্ছা, নিউক্লিয়াস গঠন। এবার দুর্বল নিউক্লিয় বল আমরা তো সংজ্ঞায় বলছি যে মৌলিক পরমাণু সমূহ অস্থিতিশীল হয়ে ওঠে যে বলের কারণে, সেটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর সেই ঘটনার কারণে হয় কি নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয় হয়। আমরা সেকেন্ড ইয়ারে গেলে এটা দেখবো যে একটা প্রোটন ভেঙে যায়, প্রোটনটা নিউট্রনে কনভার্ট হয়, আর সেখান থেকে নিউক্লিয়াস থেকে কি হয়, একটা বিটা কণা ক্ষয় হয়।
তাহলে এটা আমরা উদাহরণটা লিখবো শুধু হচ্ছে বিটা ক্ষয়, নিউক্লিয়াস থেকে বিটা ক্ষয় হয়, তো সেটা আমরা এই শুধু বিটা ক্ষয় এইভাবে লিখলাম। তো এবার আসো তড়িৎ বল। তড়িৎ বলের কারণে হয় কি পরমাণু সৃষ্টি, এটা বলা যেতে পারে না পরমাণু সৃষ্টি, ঠিক আছে, কারণ পরমাণুর ভিতরে পরমাণু সৃষ্টি। আরো অনেক উদাহরণ দেওয়া যেতে পারে, একটি উদাহরণ দিলাম যে পরমাণু, এগুলোর ক্ষেত্রে উদাহরণ যেমন ফিক্সড, এর ক্ষেত্রে সেই উদাহরণটা ফিক্সড না, তারপর আমরা একটা উদাহরণ দিলাম সেটা হচ্ছে পরমাণু সৃষ্টি। তাহলে পরমাণুর ভিতরে ওই যে নিউক্লিয়াস কেন্দ্রে থাকে, ইলেকট্রন গুলো চারিদিকে ঘুরে, তো কেন ঘুরছে এটা, এগুলোর তো অন্য কারণ আছে অবশ্যই, সেগুলো আমরা আসবো। ওই যে তার মানে এখানে একটা আকর্ষণ বলের সৃষ্টি হচ্ছে, আর এই আকর্ষণ বলটা সৃষ্টি করছে কে, তড়িৎ বল, তাই না, কুলম্ব বল যেটা আমরা বলে আসছি, তার মানে একটা উদাহরণ হিসাবে হতে পারে পরমাণু সৃষ্টি। তো মহাকর্ষ বলেরও অনেক উদাহরণ হতে পারে, তা আমরা একটা উদাহরণ দিতে পারি যে সৌরজগৎ সৃষ্টি, সৌরজগৎ সৃষ্টি, এটা একটা উদাহরণ হতে পারে, তাই না, কারণ মহাবিশ্বের বস্তু কণাগুলোর ভিতরে বা বিভিন্ন গ্রহ আছে, এদের মধ্যে একটা আকর্ষণ বল সৃষ্টি করে, মহাকর্ষ বলের কারণে তার একটা কেন্দ্রমুখী বল প্রাপ্ত হয়, ইত্যাদি ইত্যাদি দিয়ে আমরা বলতে পারি যে হ্যাঁ সৌরজগৎ সৃষ্টি এটা মহাকর্ষ বলের একটা উদাহরণ। আচ্ছা, এবার আসো পাল্লা। পাল্লা জিনিসটা তখন আমরা বলছিলাম যে আমরা পরবর্তী একটা সময় পড়াবো, এখন পড়াচ্ছে হচ্ছে পাল্লা। পাল্লা হচ্ছে দেখো যে প্রথমে আসো আমরা সবল নিউক্লিয় বল, এটার পাল্লাটা দেখবো। তো সবল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻15 মিটার, 10⁻⁻15 মিটার, ঠিক আছে, এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের পাল্লা। আর দুর্বল নিউক্লিয় বলের পাল্লা হচ্ছে 10⁻⁻16 মিটার। তাহলে সবল নিউক্লিয় বলের 10/1 হচ্ছে দুর্বল নিউক্লিয় বলের পাল্লা, ঠিক আছে। এটার মানে আবার পাল্লাটা হয়তো বা বুঝতেছে না, এই সবল নিউক্লিয় বল বা দুর্বল নিউক্লিয় বল দুটি কণিকা খুব কাছাকাছি না আসলে পরে এই ধরনের বলের উদ্ভব হয় না। দুইটি প্রোটন তোমার কি হচ্ছে কাছাকাছি নিলে তাহলে এখানে কুলম্ব বিকর্ষী বলই কাজ করবে, বা আকর্ষণ বল, এখানে তো বিকর্ষী বলই কাজ করবে। কিন্তু তখনই যখন নাকি এদের মধ্যে দূরত্বটা কমতে 10⁻⁻15 মিটার হয়ে যাবে, এই রেঞ্জের ভিতরে আসবে, তখনই কি হচ্ছে সবল নিউক্লিয় বল কাজ করবে। এবং এই ঘটনাগুলো হচ্ছে এই স্বল্প মানের পাল্লা যদি না হয় তাহলে কি হচ্ছে এই বলগুলোর উদ্ভব হয় না। তাহলে দেখো সবচেয়ে স্বল্প পাল্লার বল কিন্তু হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। স্বল্প পাল্লার সবচেয়ে 4টা বলের ভিতরে সবচেয়ে স্বল্প পাল্লার বল হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর এটা অসীম, কারণ দুইটি চার্জিত কণা থিওরিটিক্যালি যে অবস্থানে, কারণ এটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক, তো দূরত্বের উপর ডিপেন্ড করে, তাহলে আর এর মান কি হচ্ছে ইনফিনিটি হলে বলের মান 0 হয়, সো এটা রেঞ্জটা হয়ে যাচ্ছে অসীম, এইটাও অসীম একই যুক্তিতে, তাই তো। তাহলে এই হচ্ছে তোমার তাদের পাল্লাটা আমরা বুঝতে পারলাম, এই হচ্ছে তাদের পাল্লা। তো এরপরে আসো আমরা আপেক্ষিক সবলতা করব, আপেক্ষিক সবলতা। আপেক্ষিক সবলতা আমরা দুই ভাবে করব, মহাকর্ষ বলের সাপেক্ষে, মহাকর্ষ বলের সাপেক্ষে পড়তেছি। আগে একটা ভাবে দেখাই, পরে আবার আরেকটা ভাবে দেখাবো, হ্যাঁ। আর মহাকর্ষ বলের সাপেক্ষে এইভাবে দেখো। মহাকর্ষ বলের সাপেক্ষে বলতে আমি বুঝাচ্ছি মহাকর্ষ বলের মান যদি হয় 1 গুণ, সেই তুলনায় তড়িৎ বলের মান হয় 10⁻30 গুণ। মহাকর্ষ বল যদি 1 গুণ হয়, তড়িৎ বল হয় 10⁻30 গুণ। তারপরে আসো 10⁻39 গুণ হয় তোমার দুর্বল নিউক্লিয় বল, আর 10⁻41 হয়, এত গুণ হয় কার তুলনায়, ওর তুলনা ও না, সবাই মহাকর্ষ বলের তুলনা। মহাকর্ষ বল যা হবে তার 10⁻30 মানে 1-এর পরে 30টা শূন্য দিলে যত গুণ হবে ততটা আসবে তোমার তড়িৎ বল। 1-এর পরে 39টা শূন্য দিলে যা আসবে, 1-এর পরে 41টা শূন্য দিলে যা আসবে, সেটা হচ্ছে আপেক্ষিক সবলতা, এটা হচ্ছে মহাকর্ষ বলের সাপেক্ষে। আমরা এটা চেঞ্জ করে বলতে পারি, এখন তোমাদের ইচ্ছা, তোমরা যদি বলি যে এইখানে আমি একটা হোমওয়ার্ক দিব, এখানে ওই সাইড দিয়ে দিব। এখন আমরা একটা কাজ করি যে এর সাপেক্ষে করি, সবল নিউক্লিয় বলের সাপেক্ষে। তাহলে সবল নিউক্লিয় ও আর নিউক্লিয় বলের সাপেক্ষে
আমরা এইভাবে এই হিসাবটা করবো, তাই তো? তাহলে সকল নিউক্লিয় বল তখন তুমি 1 ধরবা। এটা 1 ধরা মানে সবাইকে 10⁻41 দ্বারা তুমি ভাগ করে দাও। ভাগ করে দিলে এটা তো 1 হবে, এটা 1 হয়ে গেল 10⁻41 দ্বারা ভাগ। তাহলে এটা হলে 10 কত চলে আসে -2, এটা হয়ে যাবে 10 কত -11, এটা হয়ে যাবে 10⁻41। এই তো। যদি বলা হয় যে দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে, আমরা এই জায়গায় করি দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে, যদি এখানে আমি কথাটা লিখি নাই, হ্যাঁ এখানে সাইডে লিখবো দুর্বল সাপেক্ষে, আবার দুর্বল সাপেক্ষে, দুর্বল নশিকানি নিউক্লিয় বলের সাপেক্ষে, এইভাবে লিখে রাখছেন দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে। তা দুর্বল নিউক্লিয় বলের সাপেক্ষে হলে তখন কি হবে, এটাকে 1 ধরতে হবে না, এটা যদি 1 হয় তাহলে সবাইকে 10⁻39 দ্বারা ভাগ করে দাও, হলে এটা কত চলে আসবে 10⁻2, এটা কত চলে আসবে ভাগ করে দিলে 10⁻9, আর এটা হয়ে যাবে 10⁻39। তাহলে এবার আমরা যে কোনো একটি মনে রেখে আর বাকিগুলি আমরা কি করতে পারবো, মনে রাখতে পারবো। আচ্ছা, এরপর আসো বাহক কণা।